গল্প পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প লেখিকা সুপর্ণা ঝায়ের দৃষ্টিকোণ। সম্প্রীতির দূর সম্পর্কের এক উকিল মামার বাড়িতে আমরা সবাই আজ একত্রিত হয়েছি। ঘরের এক পাশে আমি আর আমার মা মাথা নিচু করে বসে আছি, আর অন্যদিকের সোফায় বসে আছে সম্প্রীতি আর ওর বাবা মা আর ওর এক মামা মামি। শেষ পর্যন্ত মিউচুয়ালেই বসতে হলো। জানি না সম্প্রীতির সঙ্গে শেষ পর্যন্ত আর সম্পর্কটা টিকবে কিনা, নাকি আমাদের 9 মাসের সম্পর্কের পরিণতি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়াবে। আমি দুলাল, পাড়ার লোকে আমাকে বলে মায়ের আলালের দুলাল। মা অবশ্য আদর করে আমাকে দুলু বলে ডাকে। অনেক কষ্টে মা আমাকে মানুষ করেছেন। এক দরিদ্র অসহায় বিধবা মায়ের শিবরাত্রির সলতে হলাম আমি। বাবা সেই কোন ছোটবেলায় মারা গেছে, বাবাকে আমার মনেই নেই। তারপর সম্পত্তির ভাগ দেবে না বলে কাকা জ্যাঠারা মাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। দাদু দিদিমার যতদিন জোর ছিল ততদিন ওদের দয়ায় দাদুর বাড়িতে ছিলাম। তারপর যখন মামার হাতে সংসারের রাশ গেল, মামা মামির সংসার হলো, তখন একদিন আমাদের বেরিয়ে আসতে হলো ওখান থেকে। আমার অসহায় মা লেখাপড়া জানতেন না, তাই রান্নার বামুন দিদি হয়ে অনেক দরজায় ঘোরার পর অবশেষে আমাদের ঠাঁই হয় সাহা জেঠুদের বাড়িতে। মধুসূদন সাহা একজন সফল ব্যবসায়ী। বাজারে ওনার অনেকগুলি দোকান, তেলের ঘানি। অনেকটা এলাকা জুড়ে তাদের বসত বাড়ি। পরপর 4 ছেলে মেয়ে হওয়ার পর জেঠিমা মানে মধুসূদন জেঠুর স্ত্রী রক্তাল্পতায় ভুগে প্রচণ্ড অসুস্থ হন। তখনই জেঠু খোঁজ পান আমার মায়ের। জেঠুদের বিরাট বড় বাড়ির বাগানের দিকের একটা চালাঘরে আমরা উঠে আসি বস্তি থেকে। সেও আজ থেকে 24-25 বছর আগের কথা। আমার তখন 5-6 বছর বয়স। তারপর থেকে এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমরা দুজন মা ছেলে। জেঠু আমাকে তার সন্তান স্নেহেই মানুষ করেছেন। ওনার ছোট ছেলে মানিকের সমবয়সী আমি, তাই আমাদের দুজনকেই সমান চোখে দেখে আসছেন উনি। আর আমিও ওনাকে পিতার ন্যায় সম্মান করি। আমার মাও ওনাদের সংসারের জন্যই জীবনপাত করে গেছেন। পড়াশোনা শেষ করেই আমি পূর্ত দপ্তরে ভালো পদে চাকরি পেয়ে যাই। পাড়ার সকলেই বললেন, এবারে মাটাকে একটু যত্নে রাখিস দুলাল, সারা জীবন বেচারিটা কষ্ট করে গেছে। চাকরি পাবার পর থেকেই অবশ্য মা জেঠুর বাড়ির রান্নার কাজটা ছেড়ে দিয়েছেন। এখন জেঠুর বড় ছেলের বউ আর জেঠিমা মিলে রান্নাঘর সামলে নেয়। তবে অভ্যেসবশত মা একবার করে ওনাদের বাড়ি যান ওনাদের খোঁজ খবর নিতে। আমার চাকরি পাবার পর আমরা সেই আটচালা ছেড়ে চলে যেতে চাইলে কিছুতে জেঠু আমাদের যেতে দিলেন না। বাগানের দিকের 2 কাঠা জায়গা দানপত্র করে লিখে দিলেন আমার নামে। তাই ওখানেই 2টো দালান ঘর তুলেছি আমি নিজে। ভেবেছিলাম জেঠু আমাকে ছেলের মতোই ভালোবাসেন, তাই হয়তো যেতে দিলেন না। কিন্তু পরে পাড়ার লোকের মুখে শুনলাম ওনারা ব্রাহ্মণকে ভিটে বসিয়েছেন পুণ্য লাভ করার জন্য। কারণ যাই হোক, জেঠুকে আমরা মা ছেলে দেবতা জ্ঞানে সম্মান করি। কিন্তু এই জেঠুকেও সম্প্রীতি অসম্মান করেছে। আমার চাকরি পাওয়ার পর অনেক দেখে শুনে শিক্ষিতা সুন্দরী সম্প্রীতির সঙ্গে মা বিয়ে দেন। ফুলশয্যার রাতে সম্প্রীতির কাছে আমার একটাই চাওয়ার ছিল। ওকে বারবার বলেছিলাম আমার মা আর আমার জেঠুর যেন কোনোদিন অসম্মান না হয়। সেই রাতে মাথা নিচু করে সম্প্রীতি আমার সব কথা শুনেছিল। ভেবেছিলাম ও বুঝবে আমাকে। কিন্তু বিয়ের কিছুদিন যেতেই ও আমার মাকে অসম্মান করতে থাকে। জেঠু আর জেঠুর বাড়ির সকলকেই হেয় করতে থাকে। ওকে বোঝাতেই পারিনি আমি যে ওদের দয়াতেই আজকের আমি, অর্থাৎ শ্রী দুলালচন্দ্র চক্রবর্তী।
বোঝাতে গেলে উল্টে ও আমার আর আমার মায়ের সঙ্গে অশান্তি করে বাপের বাড়ি চলে গেছে। আজ প্রায় 3 মাস পর ওকে সামনাসামনি দেখলাম। আমার সম্প্রীতি, আমি আদর করে ওকে প্রীতি ডাকতাম, আমার আদরের বউটা। অবশ্য জানি না আর আমার বউ থাকবে কিনা। দীর্ঘশ্বাস ছাড়ে দুলাল। আমি সম্প্রীতি, দুলালের বিয়ে করা স্ত্রী। অনেক স্বপ্ন নিয়ে আমি দুলালের গলায় মালা দিয়েছিলাম। সারা জীবন একসঙ্গে পথ চলার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বিয়ের রাতেই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ফুলশয্যা রাতে অনেক ভালো ভালো কথা শুনবো বলে যখন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমার স্বামীর জন্য, তখন ও শুধু আমাকে ওর জীবনের দুঃখের গল্পই শুনিয়েছে। আমার জীবনের বিশেষ দিনটিতে ও আমাকে ওর মায়ের আর ওর পাতানো জেঠুর ওপর কর্তব্য করার শর্ত আরোপ করেছে। তারপরও সর্বক্ষণ ওদের জীবনের দুঃখ কষ্টের কথা শুনেই যেতে হয়েছে আমাকে। হ্যাঁ, আমার কোনো ফিলিংস নেই ওর পাস্ট নিয়ে। আমি তো সেই অতীতের দুলালকে চিনি না। ওর মায়ের ত্যাগের গল্প আমার মনে কোনো দাগ কাটতেই পারে না। ওর জেঠুর দয়াতেই নাকি আজ ও বেঁচে আছে, তাই জেঠুকে সম্মান করতেই হবে। আমি কোনোদিন কাউকে অসম্মান করিনি, কিন্তু অহেতুক ওদের কাছে সবসময় ঝুঁকে থাকতে যাব কেন? দুলালের বলা পথে চলে ওর মনের মতন ভালো বউ হতে পারিনি আমি। এমনকি আমার শাশুড়ি মায়ের হিসেবি মানসিকতার সঙ্গেও খাপ খাওয়াতে পারিনি আমি। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে আমি, অভাব কি কখনো বুঝিইনি। তাই তো আমার সরকারি চাকুরে স্বামীর পয়সায় আয়েশ করে থাকতে চেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, কিন্তু পারিনি। অনেক চেষ্টা করেও আমি ওখানে থাকতে পারিনি। খারাপ বউয়ের তকমা নিয়ে ফিরে এসেছি আমার বাবার বাড়িতে। আজ কতদিন বাদে ওকে দেখলাম। ওকে দেখে বুকের ভেতরটা কেমন যেন করছে। তাকাতে না চাইলেও চোখটা শুধুমাত্র ওকেই দেখতে চাইছে। মনে হয় ও একটু রোগা হয়ে গেছে। আমাকে ছেড়ে কি ও ভালো আছে? আচ্ছা, ও কি আমাকে কোনোদিন ভালোই বাসেনি? আমি দুলুর মা। অনেক কষ্ট করে আমার ছেলেটাকে মানুষ করেছি আমি। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। শুধু ওর জন্যেই বেঁচে আছি আমি। ও যে আমার দুয়োরানির রাজপুত্র। তাই তো অনেক দেখে শুনে সুন্দরী রাজকন্যার সঙ্গে আমার রাজপুত্রের বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম মনের মতো করে ওকে গড়ে পিটে নেব। আমার মেয়ের স্বাদও পূর্ণ করবে আমার আদরের একমাত্র বৌমা। কিন্তু সব ইচ্ছেই অপূর্ণ রয়ে গেল। মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন দুলালের মা। অনেক দেখে শুনে আমার আদরের রাজকন্যাটাকে তুলে দিয়েছিলাম দুলালের হাতে। ভেবেছিলাম মনের মতো জামাই পেলাম। আমার ছেড়ে না থাকার খামতিটা ওকে দিয়েই পূরণ করে নেব। কিন্তু মেয়ে যে থাকতেই পারল না ওর ঘরে। অনেক খোঁজ খবর নিয়ে পাড়ায় বিশ্বস্ত লোক লাগিয়ে এর সম্বন্ধ পাকা করেছিলাম। সকলেই এক বাক্যে বলেছিল, নিঃসন্দেহে ভালো পাত্র। এরকম ছেলে লাখে একটা মেলে। শিক্ষিত, নম্র, ভদ্র, বড়দের সম্মান করতে জানে, দেখতেও সুন্দর। বিয়েতে এসে সকল আত্মীয় স্বজন এক বাক্যেই বলেছিল, হর পার্বতী জুটি। তাহলে কোথায় ভুল হলো? দীর্ঘশ্বাস ছাড়েন সম্প্রীতির বাবা। কদিন আগেই জামাই বরণ করলাম এই দুটি হাতে। মেয়ের সঙ্গে কি ভালো মানিয়েছিল জামাইকে। সকলেই ধন্য ধন্য করেছিল জামাই দেখে। এদিকে আমার মেয়েটাও তো খারাপ না। হাজার চেষ্টা করেও কোনো শত্রুও ওর চরিত্রের দোষ খুঁজে পাবে না। তবুও মেয়েটা আমার সংসার করতেই পারল না। সম্প্রীতির মাও দীর্ঘশ্বাস ছাড়েন।
সারা ঘর জুড়ে এখন শুধুই দীর্ঘশ্বাস ঘোরাফেরা করছে। দোষটা তাহলে কার? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।